হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর হ্যাঁ, আপনি শুনছেন অডিও বুক বাই শাকেল। আচ্ছা, আমাদের চ্যানেলে তো 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে। আর আজ আপনি শুনবেন আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের 14তম পর্ব। গল্পে যাওয়ার আগে ছোট অনুরোধ, সাবস্ক্রাইব করা না থাকলে করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন আর এই গল্পের প্রথম পর্ব শুনতে চান, তাহলে ভিডিওতে থাকা আই বাটনে ক্লিক করলেই পুরো গল্পটির প্লেলিস্ট পেয়ে যাবেন। ওকে, অনেক কথা হলো, এবার তাহলে শুনে নি। লেখিকা সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের 14তম পর্ব। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছু টের পেলে কি হবে, এটাই ভেবে নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জলজল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির, কোনো সমস্যা? আলী আহমেদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিম আঁখি যুগল এখনও অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এ অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য কয়েক কদম এগিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমেদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন, প্রথমবারের মতো মেহমানদারি করছে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমেদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি? আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না, তোমরা দুভাই বরং দেখে আসো নতুন জামাইয়ের ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা, বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করল। তানভীরও আবিরকে অনুসরণ করল। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হল। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাকবিতণ্ডা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করল। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে, সাথে ৩-৪ জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল, অন্য কেউও তো হাতে নাম লিখেছে, কই, তাকে তো কিছু বললেন না। আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করছে। হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এ অক্ষরটায়। মেঘ যতটা জায়গা নিয়ে আবির লম লিখেছে, প্রায় ততটুকু জায়গা নিয়েই মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসল। এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হল। আবিরের দৃষ্টিতে তিক্ততা, কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানো প্রায় শেষ দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকল, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে 3 মামাও অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখ তো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটা কোনো মতে ধুয়ে ছুটে আসল। আবির পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশে তাকাল। তানভীরে চিন্তিত মুখবিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতেই পারছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে, না হলে কখনো সে এমনটা করত না।
বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠছে। নাম লেখার সময় একবারের জন্যেও বাসার কথা মনে হয়নি তার, শুধু মালার প্রতি জেদ কাজ করছিল। আবির ভাই রাগে নামটায় মুছে দিয়েছেন, অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো, হয়তো বাড়িতে ঢুকতেই দিতেন না। আদেও বাড়ির কেউ হাতের নাম দেখে ফেলল কিনা এই ভেবে ভয়ও পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থাও নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল, একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরও বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুট বাসনা যদি ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও ভারী বর্ষণ হতো। বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজা থেকে ডাকল, বনু, আসব? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসল। স্তিমিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া, তুমি এখন যাও। তানভীর গলা খাকড়িয়ে দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন। মেঘ চিবুক নানিয়ে গলায় আটকাল। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না, কাজটা কি ঠিক করছিস? মেঘ নিশ্চুপ। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটার শাস্তিস্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না, ভাই হিসাবে তানভীরের দুদিকই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল। সারাদিনে আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদেরকে বলে গেছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পরপরই তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে, নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল, আপু, মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করেছ কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘাপু, তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসল। ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তিস্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন। মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গেছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেছে নেই। চলে যাওয়ার জন্য দুপা বাড়াতেই আবির উপস্থিত হল। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট, সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে। ভেজা চুলগুলো হাত দিয়েই সেট করেছে, সাথে বডি স্প্রের ঝাঁঝালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কাটিয়ে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে।
5 ভাইবোন, মাইশা আর তার হাজব্যান্ডের সঙ্গে সাকিব, মামারা, বাবা চাচা মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আর আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকেই মেঘের অভ্যেস, কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারো সাথে বেশি কথা বলে না, মায়ের পেছনে ঘুরঘুর করে। আচমকা বিয়েবাড়ির আমেজ বদলে গেছে, চারদিকে কান্নার রব। কনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হল কনে বিদায়। গায়ে হলুদ, মেহেদি, বিয়ে পর্যন্ত যতটা আমেজ থাকে, কনে বিদায়ে সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে ছেড়ে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা, ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা আর আবেগের বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনে বাবার বাড়ির রাজকন্যারা একদিন বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন, যেই জীবনের প্রথম লড়াইটাই হল অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামার বড় মেয়ে মাইশা তাই সবার খুব আদরের। বড় মামি, মামি, মাইশার বাঁধভাঙা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আর একটা কাজিনকে মাইশার সাথে শ্বশুর বাড়ি যেতে হবে, তবে তারা রাতেই ফিরে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীরে ধীরে। মাইশা কেঁদেই যাচ্ছে। এক পাশে দিশা, অপর পাশে মাইশার হাজব্যান্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে, রুম থেকে আর বেরোয়নি। মেঘ বিকেল থেকেই মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছে থেকে কোণে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার হয়, বিয়েতে কি অবস্থা হবে। তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইকে বিয়ে করলে তো আমায় বিদায়ও দেবে না, আর আমায় কাঁদতেও হবে না। কান্নায় ভেজা চোখ, গাল বেয়ে করা পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়সের পর মেয়েটা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাইশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে অকৃত্রিম হাসিটা বেশিক্ষণের জন্য স্থির হল না। আবির ভাইয়ের লেপটে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। অনুমন্যে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহীয়সীর বসবাস? আমার হাত থেকে নাম মুছার কারণ কি শুধু পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা চাচ্চু, মাইশার মামা খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ, আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মালা আপুকেও ডেকেছে, কিন্তু মালা দরজা খোলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে, সারাদিন খায়নি, তাই জোর করেই খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়েবাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই।
দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করছে তা তো বললি না। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কি না বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানভীর ভ্রু কুচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি? ভাইয়াই তো বলছে বন্যদের কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, কথা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছে কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না, আমি কখনো বলতেও যাব না, তাহলেই তো হবে। আবির আর সাকিব দুজনেই সশব্দে হেসে উঠল। সাকিব মুখে হেসে বলল, হ্যাঁ তো সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি, তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করল, বন্যদের বিদায় অনুষ্ঠানে বন্যকে নিয়ে কলেজে গেছিলাম। ভাইয়া বারণ করেছিল বিধায় বন্যকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছিল। বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছিল। বন্যর ফ্রেন্ড হিসাবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে, তা দেখে তানভীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুতে চাওয়া তানভীর পুনরায় কারো মোহমায়ায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখ তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলছে। মেঘ ঘুমের ঘোরেই বলল, কেন? তোমায় ঢাকা নিয়ে যাবে। এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। এক লাফে শুয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহকী মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কচলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয়ে হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল, অথচ আজ অষ্টাদশীর হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরব, আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই ডেকেছে, কিন্তু মেঘের জেদের কাছে সকলেই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেয়ার চেয়ে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নেব না। আমি আছি তো, মালার সঙ্গে কথা বলার সুযোগই দেব না, চোখে চোখে রাখব বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্যই মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখের হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরও বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘোরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ার জোয়ার হয়েছে, অথচ হৃদয়ের রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল। আবির ঢাকা ফিরবে বলে নিশ্চিন্তে আলী আহমেদ খান, মুজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে উঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান তানভীর আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে মনে হয় এখন আর উঠবে না, আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাশভারী কণ্ঠে বলল,
2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না। একটু পর তোমরা যদি যাওই, তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসি লাগছে। আমি দেখছি বলে আবির ঘরে ঢুকল। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসল। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আবির। সামনের দিকের ছোট চুলগুলো মেঘের গালে কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে তার। অতি সামান্য কারণেই আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের কনুইয়ে ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফুঁ দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করল। 2-1টা চুলের খোঁচায় মেঘ ঘুমের মধ্যেই বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের ওপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ ছোয়ালো মেহেদি দিয়ে লেপটানো রঙের ওপর, যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখেই মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘের সাড়া না দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুরাগ চুমুখে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকল, ম্যাম। ঘুমন্ত কণ্ঠে আওয়াজ ভেসে আসল, মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ের রক্তক্ষরণ নিমেষেই থেমে গেছে। ঠোঁটের কোণে একচিলতে হাসির ঝলক দেখা গেল। প্রেয়সীর ডাকের প্রত্যুত্তরে সর্বদাই হুম বলা আবির আজ প্রেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। অনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারব? আবির গলা খাকড়ি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকল, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারব না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গভীর নেত্রে। শ্যামবর্ণের পুরুষের কোমলপ্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃদপিণ্ডের 4 প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির ন্যায় চাউনি দেখে মেঘ পল্লব ঝাপটাল। দৃষ্টি সরিয়ে তাকাল অন্যদিকে। মনের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগল না। রাগান্বিত কণ্ঠে আমি এখন যাব না বলতেই আবির বজ্রখাই কণ্ঠে বলল, তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে। 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনে স্বরে বলার চেষ্টা করল, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু ব্যাটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকল। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করল। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপতেছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সবকিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপু আর নাম মুছার কথা মনে পড়ছে। আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না? আবির আবারও শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে আসছে। আবির মামি, নানু, কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি। না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকল। মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে।
মিনিটখানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে। মালা ভিতরের সবটুকু আক্রোশে নিয়ে কথাটা বলেছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণেই প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হল ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গত রাত থেকে আবিরকে বোঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক, আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে এই ভয় আছে দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না, গন্তব্যে পৌঁছে তবেই থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একটা বারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছেই বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামব। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগোতেই আবির পিছু ডাকল, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসব। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ঘু কুচকে তামিমের দিকে তাকাল। দুজন তাকাতাকি করল কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করল, বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি হেসে বলল, যার আশিকিতে মেঘ অত্যাসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, হোয়াট? বন্যা ভ্রুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধাল, কি হয় মেঘের? চাচাতো ভাই। আপন? হ্যাঁ। লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনেই উচ্চ স্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাওয়ি করতেছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল। অফিসে কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজতেছিল, তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছেকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেওয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্বস্তি লাগছে। শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাব, বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি, তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসব। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধু ভালো লাগা, সবটাই জেনে নিব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কি রে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এখনই আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকাল। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল, তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করল, হঠাৎ, কাহিনী কি? প্রেমে টেমে পড়ছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলেই আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জুটেনি। খাবি কি না বল? অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা,
আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবুও চল প্লিজ। আমি যাব না বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজুড়িকে মেঘ আর বন্যা দুজনেই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দমতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করল, ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা কুচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করল, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গজগজ করে বলল, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করেন না, এটুকুই। এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাওয়ি করে বলল, আচ্ছা তোরা বস, আমরা খাবার নিয়ে আসি। বন্যা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একবারের জন্য পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে, বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপাদস্তক দেখল। হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদি ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছেন, তারপরেও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামাল। বন্যা হাত উল্টাতেই হাতের তালুর লেপটানোর রং চোখে পড়লে স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানটা এভাবে নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করছে? আবির ভাই। ওমা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বুঝাই যাচ্ছে কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘুরালো। লিজারা একটু দূরে বসে তিনজন গল্প করছে। তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শুধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করল, আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেকদিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পরপর একদিন আমাদের বাসায়ও আসছিলেন। তখন থেকেই ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের পিছে ঘুরঘুর করছিল। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখাচ্ছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছেন। অথচ মালা আপুকে কিছুই বললেন না। বিরহের অনলে পুড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে আসছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া, মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল, কিছু হয়নি, এমনিতেই। খা তোরা। মিনহাজ, তামিম, মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে, খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তাভ আখিতে চোখ পড়ায় অকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টে মিসড কল ভেসে আছে। 3টে কলই আবির করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মুড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাঁপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি? আড্ডা দেয়াই এত ইচ্ছে ছিল, আমায় জানালেই হতো। অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খুলায় কেউ আবিরকে দেখতে পারেনি।
এখন হেলমেট খুলায় মিনহাজ সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিকশা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালে ভাঁজ, সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্তও দাঁড়াল না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধেবেলায়। ফ্রেশ হয়ে 2 বোন ছাদের গাছগুলোকে দেখতে গেছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলল। 1 বছরের সকল হিসেব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেসার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানভীর ব্যর্থ হলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের ওপর। তার থেকেও বড় বিষয় হল, তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করেই যেন ম্যাচিউরিটি ভর করেছে মেঘের উপর। কথায় কোনো চঞ্চলতা নেই। খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতেই দেখা যায় না। ভার্সিটি, ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে, বাকিটা সময় অনলাইনে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালে খাবার টেবিল ব্যতীত দেখাই হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন 2 অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল। মিনহাজ আর তামিম বলতে বলতে অ্যাড করেছে ওদেরকে। সাথে সাদিয়া, মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ আর মিম 2 বোন ছাদের গাছে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎই মিম বলল, আপু, একটা কথা তোমায় বলা হয়নি। মেঘ সন্দিহান হয়ে প্রশ্ন করল, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম। অকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছিল। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম আবার বলল, কি নাম ছিল যেন আপু? মেঘ এ অক্ষর দেখেছিল, কোনো নাম ছিল না। কিন্তু মিম নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখিয়েছিল? মেঘ অনমনে এসব ভেবে প্রশ্ন করল, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করল, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তারপর দিশাকে জিজ্ঞেস করছি, আশিক কে? তখন দিশা বলছে, মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে। মালা আপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলা হাতে শুধু এ অক্ষরটা ছিল। খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছিলেন। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি কখনো হাতে এক্সের নাম লেখে? তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে? কে সে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ের শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে এলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভ্রু কুচকাল। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই? আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্তস্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসি মুখ মুহূর্তেই অন্ধকারে ছেয়ে গেছে। আবিরের এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমড়া করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। 2 পা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকল। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরল আবিরের। তানভীরের দিকে না তাকিয়েই ছোট করে বলল, কিছু না।
নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে, তানভীর পুনরায় দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কি কিছুক্ষণ সময় হবে? আবির সংক্ষিপ্ত কঠিন স্বরে বলল, কেন? তানভীর স্বাভাবিক কিন্তু চিন্তিত কণ্ঠে বলল, এমপি তোমাকে দেখা করতে বলছিল। আবির আশ্চর্য মেশানো গম্ভীর স্বরে বলল, আমাকে কেন? তানভীর অনিশ্চিত ভঙ্গিতে উত্তর দিল, জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়েই কথা বলবেন। আবির সংযত কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। তানভীর সম্মতিসূচক স্বরে বলল, আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেভ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেসে কাজ করছে। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় ৩০ মিনিট গল্প করেছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড প্রিন্টিং শিখে ফেলছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে, তারপর দেশের বাইরে ট্যুরে যাবে। যখন যা ইচ্ছে করবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়েই আড্ডা দিচ্ছিল। কথা শেষ করেই মেঘ ড্রেসটা নিয়ে হুটোপুটি করে নিচে নামল, আম্মু, কাকিয়া, আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রোব থেকে নিজের ৫-৭টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদিল এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকল। ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল। মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, দেখো, আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝা যায় কাঁচা হাতের কাজ। প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরেও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকাল। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকাল। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে মজার ছলে গুলল, শুধু আপনার মেয়ে বলে নয়, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রুজোড়া নাচাল। আবিরের ওষ্ঠদয় কিছুটা প্রশস্ত হল। তানভীর যে আবিরকে শোনানোর জন্যেই ইচ্ছেকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। মোজাম্মেল খান গর্বিত কণ্ঠে বললেন, আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়িকে বউ হয়ে যাবে সেই বাড়িতেই রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভ্রু নাচাল। ইশারাতেই যেন প্রশ্ন ছুড়ে দিল, কি রাগবে তো রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রুযুগল কুচকানো। আব্বু চাচ্চুকে সে এক বিন্দুও বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? ভাবতেই আবিরের কলিজা কেঁপে উঠল, আর এক মুহূর্ত দাঁড়াল না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, আম্মু, খাবার রেডি করো। মেঘ চোখজোড়া ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশীর অভিমানী মনে অভিমানেরা তীব্রভাবে হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করল না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিচ্ছু বললেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধহয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল। এখনও রং ঠিকমতো শুকায়নি, শুকালেই ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে।
আবির একটা ব্যাগের ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করছে। আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, আলী আহমেদ খান সন্দিগ্ধ কণ্ঠে, এত রাতে কোথায় যাবে? আবির সংক্ষিপ্ত নির্লিপ্ত কণ্ঠে, কাজ আছে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে, আসবে কখন? আবির ঠান্ডা স্বরে, ৩-৪ দিন পর। আলী আহমেদ খান ভ্রু কুচকে, অফিস? আবির ব্যাখ্যাহীন কণ্ঠে, ঢাকাতেই থাকব, সমস্যা নেই, অফিসের সময় মতো চলে আসব। আলী আহমেদ খান কঠিন প্রশ্নে, ঢাকাতে থাকবে মানে? ঢাকা তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাহিরে থাকতে হবে? আবির এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে, আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘও স্তব্ধ হয়ে গেছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব। বাহিরে রাত কাটানো, বড়দের মুখের উপর কথা বলা, বেপরোয়া চলাফেরা, সব স্বাধীনতাই ছেলেদের। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে, ঘরে বউ থাকলে এভাবে রাত বিরেতে বাহিরে ঘুরতে পারবে না। আলী আহমেদ খান এড়িয়ে যাওয়ার স্বরে, আচ্ছা দেখছি। দেখতে দেখতে ৩ দিন কেটে গেল। আবির এখনও বাসায় ফিরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটপট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথুরে হৃদয়ের মানুষটাকে। পরপর ২বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন, কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবে। মনের কথা রাখতে ৩য়বারের মতো ডায়াল করল, অথচ নো রেসপন্স। ৫ মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে। নিজে রাগ করে নিজেই বেহায়ার মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছেন না। রাগে ক্ষোভে একসময় ২ চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় ১০টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করল। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, আবির উদ্বিগ্ন কণ্ঠে, মেঘ কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, ইকবাল খান অবাক কণ্ঠে, তুই না আরও ২ দিন পরে আসবি বলছিলি? আবির সংক্ষিপ্ত স্বরে, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠেই মেঘের রুমে ঢুকল। মেঘ বিছানায় উপুর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে আপাদ মস্তক দেখেই চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল, আবির নরম কিন্তু চিন্তিত কণ্ঠে, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করল। কপাল ঠান্ডা, তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকাল, তবে আবিরের দৃষ্টি সরল না।
হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করল। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে অভিমানী স্বরে বিড়বিড় করে বলল, আহ্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ খোরাল। আবির মৃদু হেসে নরম কবিতার ছোঁয়া দিয়ে বলল, হৃদয়ে বহিছে প্লাবন, তীব্র ব্যাকুলতা, তুই আমার নিভৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না, সব কিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করেই হাসল। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। মেঘ জেদি স্বরে বলল, দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি, ঢং করিস না প্লিজ। মেঘ আঘাতপ্রাপ্ত স্বরে বলল, আমি ঢং করছি? আবির হালকা তির্যক স্বরে বলল, ঢনিরা ঢং করবে এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করেই আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছে, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে ক্ষোভ ভরা কণ্ঠে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? আবির সংক্ষিপ্ত স্বরে বলল, কেন? মেঘ অভিযোগের স্বরে বলল, যখন যা ইচ্ছে আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির সংযত কিন্তু কঠিন স্বরে বলল, যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না, তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে। মেঘ রাগে ফুসফুসে বলল, সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত, ব্যাখ্যামূলক কণ্ঠে বলা শুরু করল, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম, অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ারই সময় পাইনি, সত্যি বলছি আমি, বিশ্বাস কর। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রু কুঁচকে কঠিন কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, তুই আমায় বিশ্বাস করিস না? মেঘ সংক্ষিপ্ত স্বরে বলল, না। আবির চাপার আগে বলল, একটুও করিস না? মেঘ দৃঢ় স্বরে বলল, না। আবির আহত স্বরে বলল, সত্যি? মেঘ নিশ্চিত স্বরে বলল, হুম। আবির হিমশীতল কণ্ঠে বলল, যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথা নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে নরম স্বরে বলল, একটু একটু বিশ্বাস করি। আবির কঠিন অথচ সংযত কণ্ঠে বলল, এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই, চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চাই না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে করেছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিলেই হতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভিতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার লিখেছে। সাথে সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতেই চোখ পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটাকে নিচ থেকে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিল, যেন হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্কতার সাথে পা রাখল রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে কেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল,
তাই রুমে এসে শাওয়ার নিয়েই শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়ানোতে তার থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাকমুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। কথাটা মনে পড়তেই আরও শক্ত করে নাকমুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আখিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছেন। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরে লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দেই আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলাতে পারছে না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারত না। আবির বাড়ি ফিরেছে সবেমাত্র 6 মাস, এতেই সে পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ের রাগ আর জেদের কাছে খান বাড়ির সবাই হার মানত, তার রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই, শত রাগের পরও প্রিয় মানুষের উপস্থিতি হৃদয়ে প্রশান্ত করে তোলে। দেয়াল ঘড়ির টিনটিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে ঘড়িতে 12:00। বুক ধুকপুক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জেগেছে। বুক ফুলিয়ে গভীর শ্বাস নিয়ে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভিতর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যেতে পা বাড়াতেই ডান হাতে টান অনুভব করল। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করল। আবির ডান হাতে টান দেওয়ায় সে আবিরের উপর পড়ে যায়। তৎক্ষণাৎ আবির তাকে পাশে সরিয়ে নিজের লেপ দিয়ে ঢেকে দেয়। নিজে উপুর হয়ে মেঘের মুখোমুখি শুয়ে পড়ে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘে নিবদ্ধ। মেঘ নিভু নিভু এঁকে তাকাতেই তার ঘনিষ্ঠতা উপলব্ধি করল। আবার চোখ বন্ধ করল। অষ্টাদশীর হৃৎস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। বেলি ফুলের সুবাসের সাথে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধে মেঘ মাতোয়ারা হয়ে যাচ্ছে। শরীরে অজানা শিহরণ। আবিরের চোখে ঘুম লেপটে আছে। গভীর ঘুম ভেঙেছে অষ্টাদশীর অনিচ্ছাকৃত উপস্থিতিতে। ঘুম ঘুম চোখেই সে মেঘকে দেখছে। মেঘ ভয় ভয় চোখ মেলে। চোখাচোখি হয়। লেপের ভিতর শরীর ঘেমে উঠেছে। কাঁপা কণ্ঠে বলার চেষ্টা করে, আমার। আবির এক হাতে ভর দিয়ে অন্য হাতের আঙুলে মেঘের ঠোঁট স্পর্শ করল। মেঘ পাথর হয়ে গেল। দীর্ঘ নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে। কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরেও কথা মানিসনি, ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রু কুচকে বলল, ধরেই তো নি, ছাড়ব কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির 2 হাতে ভর রেখেই অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। 2 জোড়া ওষ্ঠের মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠাদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটোন বেজে উঠল। রিংটোনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শুয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘের মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে।
মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরতে আবির ভাইকে কল করে, এটা মেঘ সহ্যই করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বেরোয় যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দেব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে, দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমের বলা ঘটনা যদি সত্যি হয়, তবে মালা আপুর হাতে আশিক নামটা আবির ভাইই লিখিয়েছেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বলে রাগ করছে, সব সময় তো সে দেখে না। তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচন। সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীর দে ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তা প্রায় সমান, তবে দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ, এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর। এমপি সরাসরি সভাপতি পদ দেওয়ার কথা বললেও দু ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দু ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তায়, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক, একমাত্র ছেলে। উপরে যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে তিনি দোয়া করছেন ছেলে যেন সফল হয়। সারা দিন না খেয়ে ফলাফলের অপেক্ষা। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন পেছন তানভীরও ঢুকল। সোফায় তিন ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিংয়ে গল্প করছিল। ইকবাল খান, খবর কি? আবির, আলহামদুলিল্লাহ। তিন ভাই একসঙ্গে, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম ছুটে এসে, জিতসো? মিম, জিতসো ভাইয়া? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ল। মেঘ ও মিম, কংগ্রাচুলেশন ভাইয়া। তানভীর, থ্যাংক ইউ বনু। আজ থেকে তোর নতুন পরিচয় জেলা ছাত্রলীগ সভাপতির বোন। মিম, আর আমি? তানভীর, তুইও সভাপতির বোন। মিম, ট্রিট দিবা না? তানভীর, অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয় পাচ্ছিল কখন লেকচার শুরু হয়, কিন্তু আবির মায়ের হাতে মিষ্টির বক্স দিয়ে দিল। মুজাম্মেল খান, মিষ্টি ভাবি কেন দেবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আতকে উঠল। আব্বু মিষ্টি খাওয়াতে বলছেন? তানভীর একে একে সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিল। রাজনীতির জন্য সে ভেবেছিল বাড়িতে চোরের মতো চলতে হবে, অথচ এমন সাপোর্টে সে অভিভূত। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি দিয়ে ফেসবুকে অভিনন্দন পোস্ট করল। বান্ধবীদের লাইক কমেন্ট। বন্যারও কংগ্রাচুলেশন। পরক্ষণেই তানভীর ভাইকে কল দেওয়ার কথা মনে হল। সাহস পাচ্ছিল না। শেষে কল করল। মেঘ, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। তানভীর, হঠাৎ কি মনে করে? মেঘ, কংগ্রাচুলেশন। তানভীর, তুমি অভিনন্দন জানাবে কল্পনাও করিনি। মেঘ, মনে হলো জানানো উচিত। তানভীর, থ্যাংক ইউ সো মাচ। মেঘ, এখন রাখি। তানভীর, শুনো। মেঘ, জি? তানভীর,
আগামীকাল ফ্রি? মেঘ: কেন? তানভীর: ছোটখাটো ট্রিট। মেঘ: প্রয়োজন নেই। তানভীর: ট্রিট প্রয়োজনের বিষয় না। বিকেলে কল দিব, রেডি থেকো। মেঘ: শুনেন? তানভীর: বলো। মেঘ: আমি একা যাব না। তানভীর: কাকে নিয়ে? মেঘ: মেঘ আর আমাকে একসঙ্গে। তানভীর: ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার আগেই ভার্সিটির সামনে থাকব। মেঘ: আচ্ছা, আল্লাহ হাফেজ। তানভীর: আল্লাহ হাফেজ। কল কেটেই বন্যা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়ে দিল। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে, সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাইরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকেই পছন্দ হলেও তামিম বন্যার ওপর ওই রকমভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় কথা বলতে বলতে একসময় বন্যার প্রসঙ্গ উঠে আসে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে বেশ মানাবে, এই ভাবনাতেই বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন আজকেই বন্যাকে প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই তাকে হুট করে প্রপোজ করলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। কিন্তু বন্যার এখন পর্যন্ত কারো প্রতি এমন অনুভূতির কথা শোনা যায়নি, তাই মিনহাজ এক প্রকার জোর করেই তামিমকে প্রপোজ করতে বলছে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকল। দুজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? হ্যাঁ। বন্যা বলল, বল। দেখ বন্যা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব, তুই আর মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক, কিন্তু ইদানিং তোর প্রতি আমার অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কেও জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবার কেউ বন্যাকে প্রপোজ করছে, এই দৃশ্যটা ভেতরে ভেতরে মেঘকে একটু অবাকও করছে, একটু হাসাচ্ছেও। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে, আর এটাই তার প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে বলল, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথেও নয়। তোকে বন্ধু ভেবেছি তাই ভাবব, এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে গেল। মেঘ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বন্যার পিছু নিল। মেঘের মনে হল তামিম খারাপ ছেলে নয়, দেখতেও ভালো, মানাবেও ভালো। মেঘ ভেবেছিল বন্যা হয়তো সময় চাইবে, কিন্তু সরাসরি না করায় সে বেশ অবাক হয়েছে। গেট পর্যন্ত ছুটে আসতেই মেঘ তানভীরকে দেখল। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে তানভীর জিজ্ঞেস করল, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকে এক পলক দেখে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নেই। পলক বলল, বল কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখ সরু হয়ে আসে, ভ্রু জোড়ার মাঝেই কয়েক স্তর ভাঁজ পড়ে যায়, চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর জিজ্ঞেস করল, কে? মেঘ হালকা হাসি নিয়ে উত্তর দিল, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকাল। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যার মেঘ কথা বলে চলে এলেও তামিম সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দেবে এটা সে কোনোভাবেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে, কিন্তু না। মিনহাজ তখন তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল, নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা।
রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাস চোখে দিয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে তার মনের ঝড় প্রবল। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবার 2টা ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বেই তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করল, কোথায় যাবে ভাইয়া? তানভীর বলল, কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকল। 5 মিনিটের মধ্যেই ফিরে এলো। চোখে এখনও সানগ্লাস। ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসে চোখ ঢাকা থাকলেও মুখ বিপরে আটকে রাখা নিঃশ্বাসে গাল দুটো বেশি গুলুমুলু দেখাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ নেয়নি, বরং মজা পেয়েছিল। বন্যাকে মুড অফ করে থাকতে দেবে না ভেবে মেঘ আজগুবি গল্প বানিয়ে বানিয়ে বলতে থাকে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের গল্পের কাছে হার মেনে নেয়। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরে, মেঘও হাসে। তানভীর গাড়ির মিরারে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর আবার মুখ ফুলিয়ে শ্বাস টানে। 2 বান্ধবীর হাসি থামার নামই নেই, অথচ আজ ড্রাইভারের বদলে তানভীর নিজেই গাড়ি চালাচ্ছে। এই ব্যাপারে মেঘের কোনো হুঁশ নেই। হঠাৎ বন্যার নজর মিরারে পড়তেই সে আতকে উঠে মেঘের হাত চেপে ধরে। শেষ। তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে 2 বান্ধবীর হাসি মুহূর্তেই উধাও। চোখে চোখে ইশারায় কথা চলছে। ঠিক তখনই তানভীরের ফোনে কল আসে। কল রিসিভ করে লাউডস্পিকারে রাখে। আবির জিজ্ঞেস করল, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে বন্যার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এই যে হিটলার কল দিয়ালছে। তানভীর উত্তর দিল, রাস্তায়। আবির বলতে শুরু করল, আমার অমনি তানভীর লাউডস্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরে নেয়। 2-1টা কথার জবাব দেয়। তারপর তানভীর বলল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকল। মেঘদের বসিয়ে তানভীর সোজা ক্রেশ হতে চলে গেল। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে এসে বসে। ভার্সিটির সামনে যে সানগ্লাস পড়েছিল সেটাও সে এইমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া, তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ। তা দেখে বন্যাও ভয় পেয়ে যায়, দৃষ্টি সরিয়ে নেয়। তানভীরও অন্যদিকে তাকায়, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করতেই থাকে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলে, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, ভ্রু কুঁচকে যায়। সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ আবার বলে, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় বেক্কল পাইছ? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস তুলে আবার চোখে দিয়ে ভারী কণ্ঠে বলে, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেংচি কেটে ঢং করে বলে, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করে, কি ব্যবস্থা? মেঘ বলে, আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসব, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, সব চিকিৎসা ভাবিই করবে। তানভীর ফোন রিসিভ করতে করতে উঠে বলে, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকামি বাদ দিয়ে খাবার শেষ কর। কথা বলতে বলতে তানভীর উঠে যায়। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। এতক্ষণ সে অনেক কষ্টে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করে, হাসছিস কেন? বন্যা বলে, তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের যেই রাগ আর তেজ, কোন মহিয়সীর কপাল যে পূর্বে আল্লাহই জানেন। ভাবি সকাল সন্ধে হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে, তোরে বলছে? আমার ভাই যতটা রাগী তার থেকে কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী হলে তো আমি সারা বছর হাসপাতালে থাকতাম, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড়ও দেয়নি। বন্যা হেসে বলে, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মায়ের খাসিস? মেঘ সত্যি বলছে, একদিনও না। এর মধ্যে তানভীর ফিরে এসে ভারী কণ্ঠে বলে, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দেয়, কিন্তু তানভীর খায় না।
মেঘদের খাওয়া শেষ হতে হতে কম করে ৪-৫ বার সে ফোনে কথা বলতে উঠে যায়। যতবার এসে বসে মেঘ কিছু না কিছু সেধেছে, কিন্তু তানভীর কিছুই নেয় না। শেষ পর্যন্ত মেঘ আর বন্যার জোড়াজড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নেয়। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বন্যার লালিত মুখমণ্ডলের দিকে। আচমকা তানভীরের ঠোঁটের এক কোণ সামান্য প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে সে ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করে, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু সে কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলে, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়। সেই সাথে হৃদস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলে, আমি যখন নিয়ে আসছি, বাসা পর্যন্ত আমিই দিয়ে আসব। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা? তানভীর গাড়ির চাবির রিংসহ হাতটা এমনভাবে টেবিলের উপর রাখে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে যায়। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দেয় তানভীর। কিছু দূর যাওয়ার পর থেকেই তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না। আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দেয়। তারপর মেঘকে নিয়ে বাসায় আসে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়ে। হালিমা খান, আকলিমা খান এতবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই তানভীর আবিরের অফিসে আসে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হয়। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দেয়, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর আবার বলে, 2 দিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজায় গেছে। পাখনা দুটো আজই পুড়িয়ে দিতাম। ওই ছেলের বন্যাতে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা চিরে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়েই বলে, বস, আমি এখানে বসতে আসেনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করেছ? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনও সময় আছে, একবার ওকে বলো। আবির উচ্চস্বরে পিএসকে ডাকে। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলে, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির আবার বলে, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে তুমি নিজেই যাও। নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে এসো, অবশ্যই তাজা ফুলের মালা। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে। কাগজ ফুল হলে মানসম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া। পিএস চলে যেতেই তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে। এরপর রাগান্বিত কণ্ঠে চিৎকার শুরু করে। আবির সেসব উপেক্ষা করে ল্যাপটপে কাজ চালিয়ে যায়। মিটিমিটি হাসতে থাকে। তাদের 2 ভাইয়ের 2 ধরনের সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়েই শান্ত হয়। আর পরিবার বা প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো। মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ার জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মার দিতে হয়েছে। খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচণ্ড চিল্লায়। যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে। বুঝুক আর না বুঝুক, চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে।
পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীরের রাগ উঠেছে মূলত তামিমের উপর, এই রাগ আরও 2-3 মাস আগ থেকেই। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেরেই হোক, বিষয়টা তখনই সমাধান করলে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব, ছেলেটাকে কিছু বলতেও নিষেধ করেছে। এই রাগেই তানভীর উল্টাপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দেয়। আবির ভ্রু কুচকে চাপা বিরক্তিতে বলে, কাজটা শেষ করতে তো দিতি। তানভীরের রাগ 3 গুণ বেড়ে যায়, হুঙ্কার দিয়ে চিৎকারে ফেটে পড়ে, কোনো কাজ করতে হবে না, তুমি আমার বিষয় সমাধান করে তারপর যা ইচ্ছে করবা। এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকায় সে কিছুই শোনেনি। শেষমেশ 2-1 জন বাধ্য হয়ে রাকিবকে জানায়। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানভীরের কথার জবাবে আবির হেসে ব্যঙ্গ মেশানো শান্ত স্বরে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করছেন, অনুগ্রহ করে একটু শান্ত হয়ে বসুন, কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের উপর থেকে একটা কাঠের বক্স তুলে দেয়ালে ছুঁড়ে মারে, আর হিংস্র রাগে চেঁচিয়ে বলে, কিচ্ছু ঠিক নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্সটা দেয়ালে লেগে ফেরত আসে। ঠিক তখনই রাকিব রুমে ঢোকে। 1 সেকেন্ড দেরি হলে বক্সটা রাকিবের মাথায় লাগত। রাকিব চমকে উঠে উত্তেজিত কণ্ঠে বলে, তোরা 2 ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর দম বন্ধ করা ক্ষোভে ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না, এই আবিরকে আমি চিনি না। রাকিব বিস্মিত ও চিন্তিত কণ্ঠে বলে, কেন, কি হয়েছে? তানভীর অভিযোগে ভরা কণ্ঠে আবার বলে, তোমার বন্ধুর দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? রাকিব সংক্ষিপ্ত স্বরে বলে, হ্যাঁ, জয়কে পেটাতে। তানভীর ফেটে পড়া নাগ আর আক্ষেপে বলে, এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে এমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখব, সে কারোর কথা শোনেনি। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। অপরাধ, সে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল, কথা তো বলতে পারেনি, উল্টো হাত পা ভাঙল। অথচ 3 মাস ধরে বনুরা 2টো ছেলের সাথে চলাফেরা করছে, কথা বলছে, এদিকে তার কোনো হুঁশ নেই। এ কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে ক্লান্ত বাস্তববাদী স্বরে বলে, এই বিষয়টা নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষে চলে যায়, এমনিতে কোনো কথা বলে না, 10 বার জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ার এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভ্রু কুচকে আসে, 2 ভ্রুয়ের মাঝে কয়েক স্তর ভাঁজ পড়ে। গুরুগম্ভীর কণ্ঠে বলে, কি সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামব? আমি কেমন বাজে কথা বলছি? তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করছো, কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করনি। একটা সময় পর্যন্ত যেই আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সেই এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা শেষ করার আগেই আবির তীব্র কণ্ঠে বলে ওঠে, আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হল আমার মেঘ। এই তল্লাটের লক্ষ কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মহাচ্ছন্নতা ব্যতীত আবিরকে ধ্বংস করার অস্ত্র এখনও আবিষ্কৃত হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে, আর সারা জীবন পাশে থেকে এই আবিরের ওপর তার কর্তৃত্ব চালাবে।
এক আবিরের প্রাণ এক মেঘেতেই নিবদ্ধ। যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনো সহ্য করব না। সে যদি সাজ্জাদুল খান আবিরও হয় তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে। তানভীর যে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালো করেই বুঝতে পারছে। ভাই হিসেবে কি আমি চাইব না আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায়ই 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলেছি যতক্ষণই সময় লাগুক অপেক্ষা করতে। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না। যার ঠোঁটে হাসি না থাকলেই আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। যার হাসিতে আবির বাঁচে তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করেই ওকে নিয়ে আসছিলাম, যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা না ঢোকাতে পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলেছিলাম। তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছিল, মন খারাপ করেছিল, ভাবলাম বুঝিয়ে বলবো, অথচ ধৈর্য হলো না। বন্ধুদের সাথে খেতে চলে গেল। আরেকদিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট। তামিম আর মিনহাজের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবে? একবারও ভাবল না। ওই দিন বাসায় কথা বলার ইচ্ছেই হয়নি। তারপর রাতে তোদের বাপ ছেলের কথা শুনে মেজাজ আরও খারাপ হলো। নতুন বছর শুরু হচ্ছিল। ভেবেছিলাম 12টায় কল দিয়ে কথা বলবো। 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিছে। কল ব্যাক করতেই শুনি কান্না। সব ফেলে বাসায় গেছি। হুট করে মালা কল দিয়েছে। দুর্ভাগ্যক্রমে তোর বোন দেখে ফেলেছে। তারপর থেকে আমায় দেখলেই রাগ। এতে আমার দোষ কোথায়? মালাকে কি আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোম্যান্টিক মুডের 14টা বাজাতে? তাহলে কার দোষ? মালার কি লাজ লজ্জা নাই? বিয়ের দিন তুই সামনেই ছিলি। এখন মালার লজ্জা না থাকলে আমি কি করব? মালা কেন কল দিছিল? জানি না। ফোনটা দাও। মানে তুইও কি আমায় অবিশ্বাস করিস? আমার বোন যতদিন নিজের অধিকার বুঝবে না ততদিন আমি দায়িত্বে থাকব। আবির ফোন টেবিলে রাখে। নে, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। বেশি করলে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলব। তানভীর হেসে ফোন দেখে। বনুর সাথে কথা বল। স্ক্রিনে ভেসে ওঠে হৃদয় হরণী। কি করছিস? ঘাস কাটি। খাস? ভাইয়া ট্রিট দিয়েছে। রাখছি। এই হলো মেয়ে জাতি। তারপর আবির পুরো পরিস্থিতি ভেঙে ভেঙে বুঝিয়ে দেয়। এখন মারপিট করলে বন্যার চোখে তোর ইমেজটাই নষ্ট হবে। ইমোশন এসেছে, ধরে রাখ। ভুল পথে যাওয়ার আগে 10 বার ভাব। তোর কিছু হলে তোর বোন কষ্ট পাবে, তোর বোনের কিছু হলে আমি শেষ হয়ে যাব। তানভীর বলল, প্লিজ ভাইয়া, এভাবে বলো না। কারোর কিছু হবে না ইনশাল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তি খাতা যে এখনো শূন্য। জীবনে সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুঠেই বিষম খেল। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাসে গিয়ে দেয়। কোনো রকমে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরোই বেকুব হয়ে গেল। সে মজা করেছিল শুধু সিরিয়াস মুড ভাঙাতে। এমন কথা আবির বলবে তা সে ভাবতেই পারেনি। রাকিব হালকা হেসে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, সবাই তো সিরিয়াল মেনটেন করে, আমি বরং উল্টোটাই করলাম, শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব হাসছে। আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচ্চু তা নিয়েও আলাপ চলল। খানিকক্ষণ বাদে তানভীর বলল, ভাইয়া, বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবার ভুল পথে পা বাড়াচ্ছি না তো? আবির বলল, দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে,
কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক না ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা খুব ভালো মেয়ে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোকে আরেকটু সাবধান হতে হবে। রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস তার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। আর জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফুরোয় না। এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল। দু ভাই কথা বলেছে। যত ব্যস্তই থাকুক, সপ্তাহে অন্তত একদিন তারা ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনও দেশে ফেরেনি, তবুও জান্নাতের যাতায়াত দুই বাড়িতেই। একদিকে রাকিবদের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের। বিকেলে খাওয়ার সময় তানভীর জিজ্ঞেস করল, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি? আবির বলল, কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? আবির বলল, তোকে নিয়ে যাব না, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। তানভীর বলল, আচ্ছা। অফিস শেষ হওয়া পর্যন্ত তানভীর সেখানেই ছিল, নিজের মতো করে যতটা পারল হেল্প করল। অফিস শেষে রাকিব সহ তারা ঘুরে প্রায় 8টার দিকে বাসায় ফিরল। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট বের করে টি টেবিলে মেঘের সামনে রাখল। মেঘ বলল, আমি খাবো না চকলেট। আবির বলল, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা ছুঁড়ে ফেলে দেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে নিজের রুমে চলে যায়। তখনই আদি এসে জিজ্ঞেস করল, মেঘাপু, চকলেটটা কার? মেঘ ইনডিফারেন্টভাবে বলল, খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। আদি বলল, থ্যাংক ইউ মেঘাপু। আবির উপর থেকে সবটা দেখে নিজেও রুমে ঢুকে গেল। মেঘ ভীষণ জেদি, যা বলবে তাই করবে। খাবো না বললে খাবেই না, আর কিছু চাইলে চাই। মালার প্রতি তার রাগ অনেক দিনের। সেই রাতে কল দেখার পর থেকে রাগটা আর কন্ট্রোলে নেই। রাত 12টার পর কারণ ছাড়া কোনো মেয়ে কল দেয় না, তবে কেন মালা আবারও কল দিল? আর আবিরই বা কেন তাকে ব্লক করছে না? এই জেদটাই মেঘের এমন আচরণের মূল কারণ।